আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছে কমিশন, জানালেন ইসি মাসুদ। দ্রুত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি ডক্টর মঈন খানের। গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি, ডক্টর ইউনূসের সাথে চ্যান্সেলরের বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখবে ইউএনএইচসিআর। রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে নামিয়ে আনা হয়েছে সব যাত্রীকে, চলছে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি। অভ্যুত্থানে যাত্রাবাড়িতে প্রাণ হারানো দীন ইসলামের পরিবারে এখনো শোকের ছায়া। ভাই সামিউল কাটিয়ে উঠতে পারেনি মানসিক ধাক্কা। যখন প্রথম গুলিটা লাগে তখন আমি তার একটু সামনে আসছিলাম। আমরা একটু দেখে যে মরতারি আর একদারে যেন জিগে তারে কি এর লাগি আমার পোলারে মারছে, কি করছে আমার পোলারে। কারওয়ান বাজারে মালয়েশিয়ায় যেতে না পারাদের অবস্থান কর্মসূচি বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেক কষ্ট করে ঋণ করে টাকা দিয়েছি 5 থেকে 6 লক্ষ টাকা। কবে যাইতে পারবো এরকম একটা নিশ্চয়তা আমাদের দিচ্ছে না, শুধু ডেটের পর ডেট দিচ্ছে। যতক্ষণ না আমাদের দাবি পালন হবে আমরা রাজপথ ছাড়বো না। শিল্প কারখানায় গ্যাসের চরম সংকট, বিকল্প উপায় উৎপাদনে হিমশিম খাচ্ছেন মালিকরা। দাম বাড়ানোর খবরে অসন্তোষ। এখন যদি আবার বাড়ানো হয়, এটা আমাদের এই শিল্পকে ধ্বংস করার একটা প্রাইমারি একটা সিগন্যাল। আমি যখন এরকম একটা মূল্য বৃদ্ধি ঘটবে, তখন তো আমি ইন্ডাস্ট্রিটা আর চালাতে পারবো না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ইসি। জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন, তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ জাতির সাথে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা সেটি প্রমাণ করতে হবে, এমন কথাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বেলা 11টা নাগাদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। দেশে ফেরার পর যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবেদ রাজাকে সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। 1971 সালে যান বাঁচানোর জন্য 7 কোটি বাঙালিকে পাখানাদার বাহিনীর বন্দুকের মুখে ফেলে পালিয়েছিল তাদের নেতা। 24-এর ছাত্র জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না। বর্তমান সরকারের গুরু দায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিএনপি সরকারকে সহযোগিতা করবে, বলেন সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ।
খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারপারসনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএডএম জাহিদ হোসেন। দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে মঙ্গলবার রাতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন খালেদা জিয়াকে। জানান, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা মেডিকেল বোর্ডে অংশ নিয়েছেন। এক ছাদের নিচেই যেন সব চিকিৎসা দেওয়া সম্ভব হয় সেটি দেখা হচ্ছে। এ সময় দেশে সুচিকিৎসা না পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান। একই সাথে সাংবাদিকদের প্রতি জানান কৃতজ্ঞতা। চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। সুইজারল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে অন্তর্বর্তী সরকার প্রধান অবস্থান করছেন দেশটিতে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে জুরিখে তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রথম দিনেই সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কিছু বৈঠক। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের দাভোস বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রথম দিন সুইজারল্যান্ডে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলর ওলাফ সোলৎসের সাথে সাইডলাইনে বৈঠক করেন। এ সময় চ্যান্সেলর জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করবে বার্লিন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথে হয় বৈঠক। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ইউএনএইচসিআর বাংলাদেশকে সহযোগিতা করবে আশ্বাস দেন তিনি। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা এবং মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেনের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণ জানান ক্রিস্টোফ। তাছাড়া রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচারের বিষয়েও হয় আলোচনা। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে। সফরে বেলজিয়ামের রাজা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডক্টর ইউনূস। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে সত্যতা যাচাই করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, বিমানবন্দরে রয়েছেন আমার সহকর্মী আখলাকুস সাফা। সাফা, বিমানে বোমা হামলার হুমকির ঘটনায় বিস্তারিত সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সবশেষ যেটি তথ্য ইসরাত, সেটি হচ্ছে কিছুই পাওয়া যায়নি। 10:30টার দিকে বোম ইউনিটের যে সদস্যরা তারা বিমানবন্দরে প্রবেশ করে, বা অর্থাৎ ওই ফ্লাইট যেটি আছে সেই ফ্লাইটটিতে তারা প্রবেশ করেছেন। সেটির যে সিট আছে, সিট কাভার আছে এবং যে টয়লেট আছে, সেই সবগুলো জায়গায় কিন্তু সেখানে তল্লাশি করা হয়েছে এবং সেই তল্লাশি করেই কিন্তু কাউকেই কিন্তু এখনো পর্যন্ত সেখানটাতে পাওয়া যায়নি, অর্থাৎ কোনো ধরনের বোম অথবা বোম সদৃশ্য কোনো বস্তু সেখানে পাওয়া যায়নি। যেই 250 জন যাত্রী ছিলেন তাদের মধ্যে একজন যাত্রী আছেন, সেই যাত্রীর ভাই আছেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার ভাইয়ের সঙ্গে সবশেষ কি কথা হয়েছে? আমার সাথে কথা হয়েছে, এখন ওদের 10 মিনিট হয়েছে কথা হয়েছে। ওদের নাকি মাল খুঁজে পাচ্ছে না, ওদের চেক করতেছে, চেক করে আসবে এখন। সবাই নিরাপদে আছে? হ্যাঁ, সবাই নিরাপদে আছে। তিনি প্রথম ল্যান্ড করার পর কি কথা হয়েছিল? প্রথম ল্যান্ড করার সময় বলছে বিমানে উঠবে, আধা ঘন্টা লাগবে, এরপর আর কথা হয় নাই, কিন্তু নেটওয়ার্ক নাই।
তখন এখানে এসে আমার 8:50 ল্যান্ড করার কথা, 9:30 ল্যান্ড করছে, পর 10:30 আমার কথা হয়েছে কি প্রবলেম, বিমান নাকি প্রবলেম হয়েছে, কে ভাই 250 জন যাত্রীদের একটা রুমে আটকে রাখছে, পরে নাকি প্রবলেম হয়েছে, পরে এখন নাকি ওদেরকে ছাড়ছে, একজন আসতেছে বের হচ্ছে। বোম আছে অথবা বোম সদৃশ কিছু ক্যারি করছেন কেউ, এমন কিছু কি জেনেছেন আপনারা? ইনফরমেশন পাইছে, ওরা ওদেরকে চেক করতেছে, কতটা সঠিক সেটা তো আমি জানি না। আপনাকে ধন্যবাদ। ইরশাদ, আপনি শুনছিলেন যাত্রীরা সবাই নিরাপদে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু বেরিয়ে আসবেন। তাদের যে লাগেজ যেগুলো ছিল সেগুলো আগেই কিন্তু বেল্টে দিয়ে দেওয়া হয়েছে এবং হ্যান্ড ব্যাগেজ যেগুলো ছিল সেগুলো ফ্লাইটের ভিতরেই ছিল, সেগুলো কিন্তু সেখান থেকে তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং 13 জন ক্রু তারা সবাই কিন্তু নিরাপদে আছেন এবং বিমানবন্দরের পরিচালক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ফ্লাইট বিপর্যয় অথবা এইচএসি ক্লিয়ারেন্সে কোনো ধরনের সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। তবে বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়াও যারা ভিতরে আছেন ইমিগ্রেশন করছেন তাদের কিন্তু বেরিয়ে আসার ক্ষেত্রে তল্লাশি যেটি সেই তল্লাশিও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকের চাইতে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। বলেন, গতি ত্বরান্বিত করতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টার নেতৃত্বে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে। ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয় বলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সার্জিস আলম। জুলাই আগস্ট রেখে গেছে কয়েক হাজার গল্প। দেশের ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। বছর তো পেরোচ্ছে, কেমন আছে সেসব বীর সন্তানদের পরিবার? কিভাবে দিন কাটছে তাদের ভালোবাসার মানুষগুলোর? যাত্রাবাড়িতে তেমনই সভারা এক পরিবারের গল্প শোনাবেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। 17 জুলাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর আক্রোশে আন্দোলন তখন প্রায় স্থিমিত। ঠিক এমন সময় খবরের শিরোনামে উঠে আসে যাত্রাবাড়ি। এখানেই প্রথম ছাত্রদের পাশে রাস্তায় নেমে এসেছিল সর্বস্তরের মানুষ, গড়ে তুলেছিল চূড়ান্ত অবরোধ। তরুণদের তাজা রক্তে যেই নতুন সূর্য, তাদেরই স্মরণে যাত্রাবাড়ি মোড়ে গড়ে তোলা হয়েছে শহীদ স্মৃতি চত্বর। সেখানে এই এলাকার 48 জন শহীদের মধ্যে জ্বলজ্বল করছে একটি নাম, এই বুক ফাটা আহাজারি দিন ইসলামের মায়ের। 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনেই খুব কাছ থেকে দিন ইসলামকে গুলি করে পুলিশ। সন্তানের রক্তমাখা পোশাক আঁকড়ে মায়ের এখন একটাই ইচ্ছা, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের খুনির মুখোমুখি হতে চান তিনি। আমরা একটু দেখে যে মরতারি আর একতারি যেন জিগে তারি কি এর লাগি আমার পোলারে মারছো, কি করছে আমার পোলায়। 5 আগস্ট ছোট ভাইয়ের সামনেই প্রথম গুলিটা লাগে দিন ইসলামের। চোখের সামনে বড় ভাইয়ের করুণ মৃত্যুর দৃশ্য সহ্য করতে পারেনি সামিউল। তাই দিন দিন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে সে। শেষ সম্বল এই সন্তানটিকে নিয়ে চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা মা। যখন প্রথম গুলিটা লাগে তখন আমি তার একটু সামনে আসছিলাম, পরে দ্বিতীয় গুলি, তৃতীয় গুলি, পরে তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। ওই ঘটনার পরে আর বাইরে অবস্থা দেখেই এরম হইয়ার পরে তো এরম আর মাথায় কোনো কাজ করে না। ডাক্তার দেখাইতে আসি, হেয়ার পর কবিরাজও দেখাইতে আসি। মায়ের বুক ফাটলেও কাঁদতে পারেন না বাবা। যাত্রাবাড়ির চৌরাস্তায় তাই ছোট্ট দোকানটায় বসে স্মৃতি হাতড়ে বেড়ান শাহ আলম ব্যাপারী। যখন একটা গুলি করছে, সে একটা গুলি খাইয়া হাতের ভিতরে খাইয়া সে পালাই গেছে, দৌড়ে সে পালাইতে যেছে। পালাইতে যায় সে কি করছে যে মাছের বক্সের ভিতরে ঢুকছে। বক্সের ভিতরে তো আবার পুলিশ কি করছে, ধৈরাই না আপনার রাস্তায় ফেলে আরো 4টে গুলি করে তারা নির্মমভাবে হত্যা করছে। দেশ বাঁচাতে লড়তে চেয়েছিল দিন ইসলাম। বলেছিল, যদি সুযোগ পাই তবে দেশের জন্য শহীদ হব। ছেলের শেষ নিঃশ্বাস পড়েছে যেই মাটিতে, সেখানেই এখন কারণে অকারণে ঘুরে বেড়ান বাবা।
হাতের বাম পাশে যাত্রাবাড়ি থানা, আর ঠিক এই জায়গায় দীন ইসলামকে পরপর 5 বার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছিল পুলিশ। এমন নৃশংস ঘটনা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের দেখা স্বপ্নের বাংলাদেশ আদৌ কি বাস্তবায়িত হবে? এই প্রশ্নের উত্তরের খোঁজে এখন গোটা বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সাথে জুলাই ফাউন্ডেশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। ফাউন্ডেশন বরাবর এক চিঠিতে সংগঠনটি জানায়, মাসের পর মাস অপেক্ষা করেও কোনো আর্থিক সহায়তা পাননি অনেক আবেদনকারী। এই বিলম্ব আহত ও শহীদ পরিবারের জন্য হয়রানি এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। ফাউন্ডেশনের হেল্পলাইনে বা অফিসে এসে সরাসরি যোগাযোগের সময় অশোভন এবং অবজ্ঞাপূর্ণ আচরণের অভিযোগও তোলা হয়। জাতীয় নাগরিক কমিটি উল্লেখ করে অনেকের সহায়তা পাওয়ার যোগ্যতা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এছাড়া আর্থিক সংকটের কারণে অনেকে হাসপাতালে যেতে কিংবা ওষুধ কিনতে পারছে না বলেও জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে সমন্বয় পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় জুলাই ফাউন্ডেশনের কাছে। মালয়েশিয়াগামী ফ্লাইট সংকটে থাকা ভুক্তভোগীরা প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়েছে। আজ সকালে ভুক্তভোগীরা জটিলতা নিরসনের দাবিতে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সড়ক ছাড়েন তারা। কারওয়ান বাজার থেকে সরে স্কার্টনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। জানান, টিকিট সিন্ডিকেটের কারণে ভিসা সহ সব প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রায় 18,000 কর্মী ফ্লাইট সংকটে গত বছরের 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি তারা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে আটকে পড়া সবাইকে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এই সময়ের মধ্যে সমস্যার সুরাহা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ মালয়েশিয়ান গভর্নমেন্টরা। লিখিত চাই না, আমরা কোনো মিথ্যা আশ্বাস চাই না। আমাদেরকে আগামী মাসের 20 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আমাদেরকে নিতে হবে। আমরা কোনো সিন্ডিকেট করতে আসলে এখানে আমরা দাবি নিয়ে আসছি, আমাদের দাবি মেনে নিলে আমরা এখান থেকে চলে যাব। রাস্তাটা যেন দ্রুত এখান থেকে আমাদের রাস্তাটা যেন পরিষ্কার করে দেয় এবং তাদের আন্দোলনটি যেন সংক্ষিপ্ত করে এবং তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায়। চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট। দিনের বেলা চাপ থাকছে না বললেই চলে। বিকল্প উপায়ে উৎপাদন চালাতে হিমশিম খাচ্ছেন শিল্প মালিকরা। এর মাঝে গ্যাসের দাম বৃদ্ধির খবর যেন মাথায় বাজ ফেলেছে। বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের হাতে কারখানার চাবি দিয়ে ব্যবসা গুটিয়ে নেবেন তারা। উৎপাদন বন্ধ থাকার এমন দৃশ্য এখন শিল্পাঞ্চলে চিরচেনা। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে বয়লার, কেননা কারখানার এসব বিশেষ জেনারেটর চালাতে গ্যাসের চাপ দরকার 15 PSI, অথচ মিলছে অর্ধেকেরও কম। বাধ্য হয়ে বিকল্প অর্থাৎ ডিজেল কিংবা এলপিজিতে ঝুঁকছে অনেক প্রতিষ্ঠান, কিন্তু এতে উৎপাদন ব্যয়ের লাগাম ছুটছে। প্রশ্ন উঠছে রপ্তানি পণ্যের মান নিয়েও। যদি কাজ না করতে পারে গ্যাসের কারণে, তাহলে আমাদের তো স্যালারি অবশ্যই দিতে হয়। সেই ক্ষেত্রে মালিক পক্ষের একটা মোটা অঙ্কের লস হয়ে যায়। গ্যাস আনতে গেলে সিএনজি সাপ্লাই কম থাকে, তারপর আপনার প্রেশার কম থাকে, এই কারণে সিএনজি স্ট্যান্ড থেকে আমাদের গ্যাস দিতে পারে না। বায়ারের টাইমটা ম্যাচ করতে হয় এবং শিপমেন্ট ভেসেলটা ম্যাচ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের তড়িঘড়ি করে সেটাকে উৎপাদন করতে হয়, যার ফলে আমাদের ইলেকট্রিক বয়লার বা অন্য কোনো জ্বালানির উপর নির্ভর করতে হয়, যার ফলে ডিজেল বা অন্য বিদ্যুতের যেই দাম, তাতে আমাদের প্রাইস কস্টিংটা একটু বেড়ে যায়। এসবের মাঝেই বিতর্ক উস্কে দিয়েছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব। এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো পেট্রো বাংলার প্রস্তাব বলছে, প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে এক লাফে 75 টাকা করা দরকার। এর মধ্যে নতুন সংযোগের গ্যাস বিল হবে নতুন দামে, কিছুটা ছাড় পাবেন পুরনো গ্রাহকেরা। তবে পুরনো কারখানায় লোড বাড়াতে চাইলে গুনতে হবে নতুন দামই। আমি যখন এরকম একটা মূল্য বৃদ্ধি ঘটবে, তখন তো আমি ইন্ডাস্ট্রিটা আর চালাতে পারবো না। তো চালাতে না পারলে তাহলে আমি যাতে চাবিটা সরকারের কাছে দিয়ে একটা সেফ এক্সিট নিতে পারি, সেই ব্যবস্থাটা এনশিওর করার পরে এই সিদ্ধান্ত আমি মনে করি নেওয়া উচিত। গ্যাসের দাম কয়েক বছর আগে এটাকে 30 টাকা নেওয়া হয়েছে, প্রায় 3 গুণ বাড়াইয়া। এখন যদি আবার বাড়ানো হয়, এটা আমাদের এই শিল্পকে ধ্বংস করার একটা প্রাইমারি একটা সিগন্যাল। প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমরা কত কিছু পাসন করবো। ডলার করলাম 86 থেকে 130, হ্যাঁ, চিনি 40 টাকার চিনি আজকে 140 টাকা। ইউপাসের ইন্টারেস্ট দিচ্ছি বাধ্য হয়ে। এখন যদি তার উপরে এই মরার উপরে খাড়ার ঘা যদি আসে, ইন্ডাস্ট্রি বাঁচবে না।
সবশেষ গ্যাসের দাম সমন্বয় করা হয় গেল বছরের 25 ফেব্রুয়ারি। তখন নির্বাহী আদেশে বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটারে দর 75 পয়সা হারে বাড়ানো হয়। তার আগে 2023 সালেও গ্যাসের দাম গড়ে 82% বাড়ানো হয়েছিল। সাথে সমন্বয় হয় বিদ্যুতের দামও। বলা হচ্ছে এর ফলে সরকারের 20,000 কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে। বলছে যে ঘাটতি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করা হবে, আইএমএফ ভর্তুকি দিতে দেবে না, একই কথা। তাহলে এই যে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা অর্জন করে যে জ্বালানি অপরাধ ঘটেছে, জ্বালানি অপরাধী হিসেবে যে সমস্ত মানুষ বিগত 15 বছর ধরে দাপিয়ে বেরিয়েছে, তাদেরকে এই সরকারের কার্যক্রম বা এই সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে। গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসি নির্বাহী ক্ষমতা বাতিল করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাতের আধারে গোপন কক্ষে সিলিন্ডার গ্যাস জালিয়াতির অভিনব ঘটনা ধরা পড়েছে চট্টগ্রামে। কোম্পানির সরবরাহ করা সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে সেখানে পানি এবং হাওয়া ভরে বিক্রি করেন পরিবেশক। এমন প্রতারণা দেখে বিস্মিত ক্রেতারা। ক্যামেরা দেখে পালিয়ে যাওয়া এই ব্যক্তি চট্টগ্রামের হালিশহর বড়পোল এলাকার এলপিজি গ্যাস পরিবেশক। মূলত রাত হলেই দোকানের পাশে গোপন কক্ষে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করতেন তিনি। খালি সিলিন্ডারে ভরে রাখতেন পানি ও বাতাস। কারসাজির অভিযোগ পেয়ে রাতে ঝটিকা পরিদর্শনে যান একাধিক এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। হাতে নাতে পান থার্মোসিল, ক্যাপ, হিটগান, ক্রস ফিলিং সরঞ্জাম সহ গ্যাস চুরির প্রমাণ। অবৈধ কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত মেশিনপত্র ব্যবহার করা হয় সেই মেশিনও আমরা এখানে পেয়েছি, জব্দ করেছি 10টি। এবং সিল ক্যাপ লাগানোর জন্য যে সমস্ত হিটিং মেশিন ব্যবহার করা হয় সেই হিটিং মেশিনও এখানে পাওয়া গেছে। সিলিন্ডারে সিল ক্যাপগুলো উল্টা করে প্রত্যেকটা সিলিন্ডারে লাগানো ছিল এবং এখানে যিনি ওনার আছে উনি সরাসরি স্বীকার করছে যে এগুলো সবগুলোই ক্রস ফিলিংয়ের প্রোডাক্ট। চট্টগ্রামে আরও অনেক দোকানেই চলে এমন প্রতারণা। সিলিন্ডারে গ্যাস কম, পানি ও হাওয়া বেশি, ফলে ঠকছেন ক্রেতারা। গ্যাস কম দেয় এটা আমরা অনেক সময় ধরতে পারি না, দেখা যায়, বা অনেক সময় ওরা গ্যাস দেয় আমরা এটা মেপেও নিতে পারি না। আমরা তো এগুলা দেখি না, আমরা তো নিতেছি আর জ্বালাতেছি, কিন্তু বেশি দিন জানা। এখানে তো ওজনে 2 কেজি কম, এটা তো আর আমরা যাচাই করতে পারি না, এটা তো পুরোই প্রতারণা। সরকারের একটা সুদৃষ্টি কামনা করছি আমরা, যাতে এই জিনিসটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করা হয়, যে এই জিনিসটা যাতে 2 নম্বর এটা যাতে বন্ধ হয়। অবৈধ ক্রস ফিলিংয়ের ফলে সিলিন্ডার বিস্ফোরণ সহ দুর্ঘটনার ঝুঁকি থাকে বলছেন গ্যাস সরবরাহকারী কোম্পানির কর্মকর্তারা। এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে ফিলিং করতে যায় এইটার ভিতরে যে গ্যাসকেট আছে অথবা যেটার মধ্যে যে ভাল্ব আছে ভাল্বটাকে নষ্ট করে ফেলে। এই প্রোডাক্টটা যখন কাস্টমার নিয়ে যায় তখন রেগুলেটর থেকে লিক করে, হঠাৎ করে একটা সিলিন্ডার বাস্ট হয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলবে, শুধু আজকেই যে শেষ তা না, আমরা পর্যায়ক্রমে আরও যেসব তালিকাভুক্ত ক্রস ফিলার আছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেহগনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। সকাল 9:30 নাগাদ শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই শেখ হাদিউজ্জামান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যান তারা। গাছ থেকে ওই ব্যক্তির মরদেহটি নিচে নামানো হয়, পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে থাকতেন, ফুটপাথেই ছিল মানসিক সমস্যাও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দিবাগত রাতে সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছে, তবে পুলিশ জানিয়েছে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সকাল 8:30টার ঘটনা। আমরা আসি, আমি মেডিকেলের পেশেন্ট তো আসছি, আইসা দেখলাম যে এখানে একটা লাশ ঝুলতেছে। বয়সটা তাকরিবান 35 থেকে 40 এর ভিতরে, নিচে না। বাবুগুড়ি প্রকৃতির লোক আমরা সংবাদ পাই 999-এর মাধ্যমে। পরবর্তীতে ঘটনাস্থলে যে দেখি যে মেহগুনি গাছের সাথে রাস্তা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অপোজিটের রাস্তায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা লাশটা নামাই, এরপরে ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির 21 বিঘা জমি দখলমুক্ত হলেও বিপাকে কয়েক হাজার পরিবার। দিনভর উচ্ছেদ অভিযানের পর বস্তির খোলা আকাশের নিচেই রাত কাটায় পরিবারগুলো।
ভুক্তভোগীরা বলছেন পুনর্বাসন না করে উচ্ছেদের কারণে তারা আজ গৃহহীন। উপায়ন্তর না দেখে অনেকেই ফিরছেন গ্রামের বাড়ি। রাতভর মিরপুর 12 নম্বরের ঝিলপাড় এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। রাতভর সড়কের ওপর এভাবে আসবাবপত্র পাহারা দিচ্ছেন ঝিলপাড় এলাকার এই বাসিন্দা। অভিযানে ভেঙে দেয়া হয়েছে তার মাথা গোজার ঠাই। মাসের শেষে পরিবার পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেবেন পাচ্ছেন না সেই দিশাও। দোকানদারি করি আমি, সকালে দোকান খুলছি, হঠাৎ করে পুলিশ আসছে। পুলিশ আসার পরে আমাদের কোনো নোটিশ ছিল না। নোটিশ না দেওয়ার পরে আমরা হঠাৎ করে আমাদের সন্ধ্যার সময় রুম ভাঙিয়ে দিতেছে। পরে মালামাল নিয়ে আমরা রাস্তায় উঠছি। এখন বাসার সম্পূর্ণ ভাঙিয়েছে, আমরা উড়েন করে আছি। এখন কোথায় যাই কোথায় না যাই দিশে পাইতেছি না, এখন রাস্তাতে থাকা লাগতেছে। একই পরিস্থিতি প্রায় কয়েক হাজার পরিবারের। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন এলাকাটির বাসিন্দা। জানান পূর্ব নোটিশ দিলেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযানে তারা পড়েছেন বিপাকে। আমরা মনে হচ্ছে ওদিকে মানে বস্তি ভাঙবো, আবার এদিকে ভাঙবো না। এখন দেখি আমরা এখন এদিকেও ভাঙে, এখন আমরা 5টার দিকে আমরা এদিকে আবার টান দিচ্ছি, মালমাত্র নিয়ে এদিকে আসছি আমরা। এই লাইনে যখন ভেকু আসলো তখন তো আর কুলিয়ে যায় না, মানে একটা করে ভেকুয়ে তো মনে করেন একটা করে একবার মশরে নেয়। তারপরে উপায় না পেয়ে এই যে এইরকম বাইরে হলাম। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে, কেউ আবার রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। অভিযানের পর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিরপুর 12 নম্বরের ঝিলপাড় এলাকার রাতের চিত্র এটি। মূলত 2006 সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেয়া 7 একর জায়গা দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লা। গড়ে তোলেন অবৈধ স্থাপনা এবং গরুর খামার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন দখলদারদের কোনো ছাড় দেয়া হবে না। যত প্রভাবশালী হোক সরকারি জমি দখলকারীর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এটা অনেক আগেই ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। তো এটা যাই হোক যা কিছু হয়েছে, এখন যেহেতু গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আমরা সেভাবেই এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকারি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 15 বছরে ধ্বংসের দোরগোড়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা। সিরাজগঞ্জ কারখানায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে, বন্ধ শত শত খামার। এই দুরবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। প্রান্তিক খামারি ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1977 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্ক ভিটা নামে পরিচিত। ঢাকা, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কারখানা এবং প্রতিটি বিভাগে শীতলীকরণ কেন্দ্র আছে কোম্পানিটির। প্রতিষ্ঠার পর থেকে নানামুখী উত্থান পতনের মধ্য দিয়ে চলছে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিভিন্ন সময়ে কর্মকর্তাদের অনিয়ম আর দুর্নীতি। শেখ নাদির হোসেন লিপু একটা গং সৃষ্টি করে এই মিল্ক ভিটাকে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের একটা উৎস হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিল্ক ভিটা এবং বাঘাবাড়ি ঘাটকে। উনি এক নায়ক তন্ত্র করতো, মানে ওনার উপরে কথা বলার কেউ ছিল না। কোম্পানির 20 বছরের তথ্য উপাত্ত যাচাই করে দেখা যায়, দুধ সংগ্রহ ও মূল্য পরিশোধের ঊর্ধ্বমুখী গ্রাফের হঠাৎ পতন শুরু হয় 2014-15 অর্থ বছরে। সবশেষ 10 বছরে যা তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। তাদের অভিযোগ, কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করতেন তারা, কিন্তু 2015 সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ নাদির হোসেন লিপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসানো হয়। ক্ষমতা পেয়েই নাদির হোসেন প্রাথমিক সমিতিকে ভেঙে দেন, চালু করেন কেন্দ্রীয় সমিতি। তার এই সিদ্ধান্তের ফলে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় শত শত গোখামার। কেন্দ্র সমিতি কি সময় কেন্দ্র সমিতি আমি কি করবো? আপনি একাই করে খাবেন, ব্যাপক সমিতি দিয়ে 10টা সমিতি দিয়ে আপনি করে খাবেন, আমার কোনো দাম কিচ্ছু নেই। এখানে 2 লক্ষ লিটার দুধ প্রতিদিন
সংগ্রহ হয়েছে, এখন মাত্র 20 থেকে 25,000 লিটার দুধ হয়। কেন্দ্র সমিতি বাতিল, প্রাথমিক সমিতি চলতি। খামারিদের ঠকিয়ে দুধ বিক্রি, গোচারণ ভূমি ইজারা সহ নানা অভিযোগ আছে লিপুর বিরুদ্ধে। লিপু 250 লোকের চাকরি দিছে শুধুমাত্র তার এলাকার এবং শুধুমাত্র আমলিকের কাটারকে 4-5 লক্ষ টাকা নিছে স্যার, নেওয়ার পরে আমাদের বাদ রেখেছে। শেখ হাসিনা তার নিজের চাচাকে এখানকার চেয়ারম্যান করেছিল এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দেখছেন এগুলি এনেছে, এগুলিকে এনে টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত চালু করে নাই। যতবার মিল বিটাতে সরকারের হস্তক্ষেপ করছে ততবার মিল বিটা ধ্বংস হয়েছে, লস হয়েছে। আর এই দীর্ঘ 15 বছরে এটা এখন গেছে কফিনের মধ্যে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে শেখ নাদির হোসেন লিপু। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিরাজগঞ্জ মিল্ক ভিটা। এই সমবায়টা ভাঙা ঠিক হয়নি, এটার আইনের অনেক কিছু ব্যাপার আছে এখানে, কিন্তু গত সরকার এই সমবায় যারা দুধ কালেক্ট করতো, যারা দুধের মালিক, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব, তবে এখানে কিছু আইনের বাধা আছে, সেগুলি দূর করা আমাদের প্রথম কাজ। দেশের দুধ ও দুধ জাতীয় পণ্যের 40% বেশি বাজার যার দখলে, সেই মিল্ক ভিটা কেন ধুকে ধুকে চলছে তার অনুসন্ধান থাকছে আগামী পর্বে। আমিন বাবু, যমুনা নিউজ।